আজকে আমরা যাত্রা করব 13019 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেসে। 35 ঘন্টা 30 মিনিটের পথ এই ইঞ্জিনটাই কিন্তু আমাদেরকে টেনে নিয়ে যাবে। জেনারেলের লাইন কিন্তু এখান থেকে একদম সেই পাশ পর্যন্ত এখনও দেখা যাচ্ছে না। চলুন আপনাদেরকে এই ট্রেনের রুট সম্পর্কে বলে দিই। স্লিপার ক্লাসের বাথরুমগুলো কিন্তু এখন প্রতিনিয়ত পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এই গন্ডা জাংশনে কিন্তু খাবার আনতে গিয়েছিলাম, এখানে কিন্তু ভাতের ভ্যারাইটি নেই। 1492 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে লালকুন জাংশনে এসে পৌঁছে গিয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা আলমোড়া, হরিদ্বার, দেহরাদুন, দিল্লি আর রানীক্ষেত, রামনগর যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। পশ্চিমবঙ্গে এই ডিসেম্বরের সবাইকার পিকনিকের আমেজ, আর এই উইন্টার ভ্যাকেশনে অনেকে যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে। যারা বাড়িতে বসে আছেন তাদেরকে একটু আনন্দ দিতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি এক নতুন ডেস্টিনেশনে। অ্যাট দ্য এন্ড কোথায় পৌঁছয় সেটা দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা যাত্রা করব 13019 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেসে। আমাদের ট্রেন হাওড়ার 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ট্রেন কিন্তু এখনও আসেনি। আর আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। এটা হচ্ছে বাগ এক্সপ্রেসে জেনারেলে ওঠার জন্য লাইন পড়েছে। মানে লাইনটা দেখতে পাচ্ছ একদম এখান থেকে একদম ওই পাশ পর্যন্ত এখনও লাইনের শেষ দেখা যাচ্ছে না। মানে এই ট্রেনটা যে কীরকম এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু কালকেই বোঝা যাবে। আমাদের পেছনে কিন্তু বাগ এক্সপ্রেস চলে আসছে। হাওড়া থেকে কাঠগোদাম 35 ঘন্টা 30 মিনিটের পথ এই ইঞ্জিনটাই কিন্তু আমাদেরকে টেনে নিয়ে যাবে। আর যেটা বলছিলাম, এই জার্নিতে কিন্তু আমার সঙ্গে আমার বাবা মা নেই, আর আমার সাথে কিন্তু আছে আমার ফ্রেন্ড শিবব্রত মণ্ডল। সবাই হাই বলে দাও। খুশ হোনা মেরে সাথ ঘুমনে बहुत खुश है, बहुत खुश है भाई। उसके साथ जा रहा हूँ, एडवेंचर में कमी नहीं होगा, इतना बता सकता हूँ। ঠিক আছে, ঠিক আছে। চলুন আমাদের কোচের কাছে যেতে যেতে আপনাদেরকে এই ট্রেন সম্পর্কে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেই। এই ট্রেনের মধ্যে রয়েছে 6টা জেনারেল কোচ, 6টা স্লিপার, 3টে থার্ড এসি এবং একটা সেকেন্ড এসি। এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো রকমের ফার্স্ট ক্লাস এসির সুবিধা নেই। এই ট্রেনের মধ্যে কিন্তু প্যান্ট্রি কারও অ্যাভেলেবেল নেই। হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত 1512 কিলোমিটার পথ আমাদেরকে এই ট্রেন 35 ঘন্টা 30 মিনিটে পৌঁছে দেবে। তবে আমরা কিন্তু কাঠগোদাম পর্যন্ত যাব না, আমরা তার আগেই নেমে যাব। হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত এই ট্রেনের মধ্যে রয়েছে 22টি হল্ট এবং এই ট্রেনে কিন্তু এখনও পর্যন্ত ICF কোচই চলছে। আপনাদেরকে দেখালাম, দেখুন এই যে আমার পেছনের ট্রেন দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু ICF কোচ, LHB কোচ নয়। দেখুন শুধু কেমন ভিড় হয়েছে জেনারেলে। জেনারেলের লাইন কিন্তু এখান থেকে একদম সেই পাশ পর্যন্ত এখনও দেখা যাচ্ছে না কোথায় শেষ হয়েছে। কতটা পরিমাণে ভিড় জেনারেলের মধ্যে এই ট্রেনের মধ্যে হয়, মানে কতটা পরিমাণে ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু কালকে যে এক্সপিরিয়েন্সটা আমরা করব সেটা ভেবেই কিন্তু আমাদের গা এখনই শিউরে উঠছে। কারণ আমি 2017 সালে এই ট্রেনে করে একবার জার্নি করে ফেলেছি। সেই অভিজ্ঞতা কিন্তু আমাকে এখনও ভয় লাগাচ্ছে। দেখা যাবে কালকে কি হয়। চলুন এবার। ট্রেন কিন্তু ছাড়তে এখনও 10 মিনিট বাকি। তার আগে কিন্তু আপনাদেরকে এই ট্রেনের টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ICF এর ছোট্ট একটা টয়লেট, যেখানে প্রথমে এরকম একটা ছোট্ট মিরর আছে, আর এখানে কিন্তু ট্যাপ, বেসিন, এখানে কিন্তু জল পড়ছে, আর এখানে একটা র্যাক আছে যেখানে কিন্তু সব কিছুই নেই। আর এখানে কিন্তু এটা ইন্ডিয়ান স্টাইল, ওই পাশটাতেও কিন্তু ইন্ডিয়ান স্টাইলই আছে, আমি দেখেছি। আর এখানটায় কিন্তু চেন লাগানো একটা জগ এবং ওখানে ট্যাপ, আর এটা হচ্ছে ফ্ল্যাশ।
বাথরুম কিন্তু সব ট্রেনের সিম্পলই হয়, সেম হয়। আর আইসেফ কোচের বাথরুম কিন্তু একটু খারাপ রকমের হয়, এর থেকে কিন্তু এলএইচবি কোচের বাথরুমগুলো একটু ভালো হয়। চলুন, বাথরুমে আর কি যায় আসে, কালকের বাথরুমটা কিন্তু দেখাতেই পারবো না, তার কারণ আছে, সেটা কালকেই দেখতে পাবে। ট্রেন কিন্তু আমাদের হাওড়ার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে ঠিক 9:45-এ। একটা ব্যাপার আছে, ঠিক আছে? ব্যাপারটা হলো কাল কিন্তু আমরা পুরো দিনটাই এই ট্রেনের মধ্যে থাকবো এবং পরশু দিন ঠিক সকাল 9:15-তে আমরা কিন্তু এই ট্রেন থেকে নামবো। কালকে কিন্তু একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা হবে, যেটা কিন্তু বারে বারে আপনাদেরকে বলছি, সেটা কিন্তু দেখা মাস্ট এই ভিডিওর মধ্যে। আর ওপাশ থেকে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা লোকাল ট্রেন ঢুকছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। হাওড়া থেকে 18 কিলোমিটার পথ পেরিয়ে এই ট্রেনের কিন্তু প্রথম হল্ট হচ্ছে কিন্তু শ্রীরামপুরে। এই ট্রেন কিন্তু শ্রীরামপুরে ঢুকবে ঠিক 10:11। তবে আপনাদেরকে কিন্তু রাত্রিবেলায় বেশি স্টেশন কভার করে দেখাতে পারবো না, কাল সকালে নিশ্চয়ই দেখাবো। আমাদের ট্রেন কিন্তু ঠিক 1:46-এ চিত্তরঞ্জন ক্রস করবে। চিত্তরঞ্জন ক্রস করার পর আমরা কিন্তু বাংলা ছেড়ে ঢুকে যাব ঝাড়খণ্ড রাজ্যে। চলুন, এরপরে ডিনার করব এবং ডিনার করে ঘুমিয়ে যাব। আবার দেখা হবে কাল ঠিক সকালা। সবাইকে গুড মর্নিং ফ্রম সমস্তিপুর জাংশন। আমাদের গাড়ি এই সমস্তিপুর জাংশনে এখনও পর্যন্ত 13 মিনিট লেট। তবে কালকে রাত্রে কিন্তু একদমই ঘুম হয়নি, তাই আমাদের উঠতে উঠতে 8টা বেজে গিয়েছে, আর কাজকর্ম সারতে সারতে ঠিক 9টা বেজে গেল। আমাদের এই সমস্তিপুর জাংশনে কিন্তু গাড়ি 13 মিনিট লেট। আর এই সমস্তিপুর জাংশনের ওই প্ল্যাটফর্মে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ দাঁড়িয়ে আছে বন্দে ভারত স্টাইলের একটা লোকাল ট্রেন। সেটা কিন্তু দেখানোর জন্যই আমি এখানে ভিডিওটা শুরু করছি। ওই যে দেখতে পাচ্ছ বন্দে ভারত স্টাইলের লোকাল ট্রেন, যেটার সামনেটা কিন্তু পুরোটাই বন্দে ভারতের মতো দেখতে। আর আমরা কিন্তু এখন বিহারের মধ্যে আছি এবং পুরো দিনটা মানে ঠিক 3:15-তে একটা স্টেশন আছে। ট্রেন যদি লেট করে তারপরে দেখা যাবে ওই 3:15 স্টেশনের পর আমরা কিন্তু প্রবেশ করব ইউপিতে। আর এখন কিন্তু সারা দিনটাই আমরা বিহারের ওপর দিয়ে যাব। আর বিহারের ওপরে যে অভিজ্ঞতার কথা কাল থেকে বলে আসছি, সেটা কিন্তু এখনও হয়নি। যদি হয় তো নিশ্চয়ই দেখাবো। যারা বিহারের ওপর দিয়ে যাও ট্রেনে করে, তারা কিন্তু সেই অভিজ্ঞতা সম্পর্কে আগেই জানো। যারা জানো না তাদেরকে দেখানোর জন্যই মেনলি ভিডিওটা করছি। আজকে কিন্তু বাথরুমের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে টয়লেটে ফ্ল্যাশ করছে না, সবাই চলে যাচ্ছে, এরকম বাথরুমের অবস্থা খুবই খারাপ। তাই বাথরুম আজকে আর দেখানো যাবে না, তাই কালকে দেখিয়ে দিয়েছি। আমাদের ট্রেন কিন্তু ঠিক 9:60 সমস্তিপুর জাংশন থেকে ছেড়ে দিয়েছে তার পরবর্তী হল্টের দিকে। ট্রেনটা দেখো কতটা বড়, এই পাশে এতটুকু আর এই পাশে দেখা যাচ্ছে না। আর আমরা যত ওপরের দিকে যাচ্ছি ততই কিন্তু ঠান্ডাটা বেড়ে চলেছে। কালকে রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, তাই এই জ্যাকেটটা খোলা ছিল, জ্যাকেটটা পরে আবার শুতে হলো। হাওড়া থেকে 519 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে কারপুরি গ্রাম স্টেশনে এসে পৌঁছলো।
এই ট্রেনে কিন্তু প্রচণ্ড হল্ট রয়েছে, তবে সব স্টেশন কিন্তু কভার করা পসিবল না। তাই কিছু কিছু স্টেশন আছে যেগুলো ভালো লাগলে, এই স্টেশনের নামটা ভালো লাগলো তাই এটা কভার করলাম, আর এর পরবর্তী স্টেশনটা কভার করব। আর কিছু কিছু মেন স্টেশন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে কভার করে দেখাবো, কারণ এই গাড়িটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়, প্রত্যেকটা স্টেশন বলতে গেলেই চলে। চলুন আপনাদেরকে এই ট্রেনের রুট সম্পর্কে বলে দিই। আমরা হাওড়া থেকে আসানসোল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিলাম। এরপর চিত্তরঞ্জন থেকে জাসিডি পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। তারপরে ঝাঁঝা থেকে মায়োই পর্যন্ত আমরা কিন্তু বিহারের মধ্য দিয়েই যাব, তার মানে আমরা কিন্তু এখন বিহারের মধ্য দিয়েই যাচ্ছি। এরপর ঠিক 3:37 আমরা কিন্তু এন্টার করে যাব ইউপি রাজ্যে, মানে উত্তরপ্রদেশে। ঠিক 7:03 আমাদের ট্রেন বিলাসপুর রোড ক্রস করবে। দেন আমরা কিন্তু ইউপি থেকে চলে যাব উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু 3টে স্টপেজ আছে মেনলি, তবে সেগুলো কিন্তু পরের দিন আমরা ক্রস করব। এই হচ্ছে এই ট্রেনের সম্পূর্ণ রুট। হাওড়া থেকে 527 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে ক্ষুদিরাম বোস পুসাতে এসে পৌঁছেছে। এই স্টেশনটার নাম কিন্তু আমাদের রাজ্যের এবং আমাদের জেলার এক বিখ্যাত শহীদ ক্ষুদিরাম বোসের নাম অনুসারে রাখা হয়েছে। তবে এই স্টেশনটা কিন্তু বিহারের একটা স্টেশন, আমাদের রাজ্যের এক শহীদ ক্ষুদিরাম বোসের নাম অনুসারে রাখা হয়েছে। এই ক্ষুদিরাম বোস পুসাতে কিন্তু এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন কিন্তু ঠিক 2 মিনিট পরেই ক্ষুদিরাম বোস পুসা থেকে ছেড়ে দিয়েছে তার পরের গন্তব্যে। আমাদেরকে ক্রস করে চলে গেল 12565 দারভাঙ্গা নিউ দিল্লি এক্সপ্রেস। হাওড়া থেকে 565 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে মুজাফফরপুর জাংশনে এসে পৌঁছেছে। এই মুজাফফরপুর জাংশনে ট্রেনের হল্ট টাইম কিন্তু 10 মিনিট, আর এই মুজাফফরপুর জাংশনে আমাদের ট্রেন কিন্তু এখনও পর্যন্ত 40 মিনিট লেটে আছে। দেখা যাক কতক্ষণ কি টাইম কভার করে। আর আপনাদেরকে যেই ভয়ঙ্কর ব্যাপারটার কথা বলছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি, সেটা হচ্ছে ট্রেনের ভিড়। বিহারের ওপর দিয়ে যে কোনো ট্রেন এলেই সেখানে কিন্তু লোকাল পাবলিক স্লিপারে বা এসিতে উঠে পড়ে, সেই রকম ভিড় কিন্তু এখন এই ট্রেনগুলোতে দেখা যাচ্ছে না। আমি যখন 2017 সালে এই ট্রেন জার্নি করেছিলাম তখন কিন্তু এরকম অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। দেখা যাক আর কতদূর গেলে সেরকম ভিড় হয় তা কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমাদের ট্রেন ঠিক 10 মিনিট পরেই মুজাফফরপুর জাংশন থেকে ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে পরমানন্দপুর স্টেশনে। এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের হল্ট নেই। আমাদের এই বাগ এক্সপ্রেসকে এরকম লুপ লাইনে দাঁড়িয়ে অনেক মেল কিন্তু পাস করাচ্ছে। আমাদের ট্রেন প্রায় এখন 2 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে। এই লুপ লাইনে দাঁড় করিয়ে বাকি সমস্ত এক্সপ্রেসগুলোকে সব পাস করে দিচ্ছে। তাই এই ট্রেনটা একটু অ্যাভয়েড করে চলুন। যদি এইদিকে আসতেই হয় তাহলে লালকুন এক্সপ্রেস আছে, লালকুন এক্সপ্রেসে করে আসুন। এই ট্রেনটাকে একটু অ্যাভয়েড করে চলুন। এটা একদম মানে এই পাশে লোকাল ট্রেনের মতো যায়, তো তাই একে সবসময় সাইড করে দিয়ে আর বাকি সমস্ত এক্সপ্রেসগুলোকে পাস করিয়ে দেয়। এখন কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। লাঞ্চ কমপ্লিট, প্রায় 3টে বেজে গিয়েছে। এখন একটা লম্বা ঘুম দেবো এবং আপনাদের সাথে কখন দেখা হবে সেটা পরে দেখা যাবে। এখন একটু লম্বা ঘুম দেই। হাওড়া থেকে 761 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে মায়েরবা স্টেশনে এসে পৌঁছলো। এখানে কিন্তু ট্রেন আমাদের 1 ঘন্টা লেট, মানে 2 ঘন্টা লেট ছিল, সেটা 1 ঘন্টা কমপ্লিট করে দিয়েছে। এখন 1 ঘন্টা লেট। আর এই মায়েরবা স্টেশন পর্যন্ত কিন্তু আমাদের বিহারের যে জার্নিটা ছিল কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। মানে এই বিহারের লাস্ট স্টেশন হচ্ছে মায়েরবা স্টেশন। এরপরে কিন্তু আমরা এন্টার করব উত্তরপ্রদেশে। আমাদের ট্রেন কিন্তু ঠিক 2 মিনিট পরে মায়েরবা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং এরপরে আমরা কিন্তু বিহার থেকে বেরিয়ে চলে যাব ইউপিতে। আর আপনাদেরকে কিন্তু বিশাল লম্বা একটা ঘুমের কথা বলেছিলাম। ঘুম থেকে চটপট উঠে চলে এলাম এই স্টেশনটা কভার করতে, কারণ আমরা এবার ইউপিতে এন্টার করব। আমাদের ট্রেন কিন্তু এই সবে বনকাটা স্টেশনে এসে পৌঁছলো। আমরা এরই সাথে সাথে কিন্তু ইউপিতে এন্টার করে গেছি এবং কাল সকাল 7টা পর্যন্ত কিন্তু ইউপিতেই আমাদের ট্রেন ছুটবে। তারপরে আমরা এন্টার করব উত্তরাখণ্ডে। এই বনকাটা স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন কিন্তু ঠিক 2 মিনিট পরেই বনকাটা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া থেকে 858 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে গোরখপুর জাংশনে এসে পৌঁছে গিয়েছে। ট্রেনে এন্ট্রি করার সময়টা দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোক এখানে কিন্তু নামাচ্ছিল এবং ওঠাচ্ছিল, তাই স্টেশনে এন্ট্রি পয়েন্টটা দেখাতে পারলাম না। স্টেশনে কিন্তু আমাদের ট্রেন প্রায় 35 মিনিট লেটে চলছে। প্রায় 1 ঘন্টার আধ ঘন্টা কভার করে ফেলেছে। এখন ট্রেন 35 মিনিট লেটে আছে। হাওড়া থেকে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই সবে গন্ডা জাংশন এসে পৌঁছেছে। রাত্রি এখন 9:30 আর আমাদের ট্রেন এই স্টেশনে কিন্তু 25 মিনিট লেটে আছে। আর আমি এখন বেরিয়েছি ট্রেনের বাইরে খাবার খোঁজার জন্য, কারণ ট্রেনে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই, তো কী খাবো সেটার জন্য টেনশন। এখন বাইরে বেরিয়েছি খাবার খোঁজার জন্য, দেখা যাক কী খাবার পাওয়া যায়। এই গন্ডা জাংশনে কিন্তু খাবার আনতে গিয়েছিলাম। এখানে কিন্তু ভাতের ভ্যারাইটি নেই, ভাত পাওয়া যাচ্ছে না। এখানে শুধু সমোসা বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, আর এই ছোলে ভটুরে 4টে বাটুরে দিয়েছে। আর এই তরকারি এটা 40 টাকা নিয়েছে, আর সমোসাটা 10 টাকা পিস।
তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। চলো ডিনারটা করে ফেলি আগে। এই হচ্ছে পুরি, পুরির সাইজ হচ্ছে এটা নর্মাল পুরির সাইজ। তরকারিটা খেয়ে দেখি। তরকারি কোনো স্বাদ নেই, নর্মাল, একদম নর্মাল। আমাদের এখানে এরকম 4টে পুরি আর তরকারি 20 টাকা নেয়, কিন্তু এখানে এটা 40 টাকা, 20 টাকা এক্সট্রা নিচ্ছে। কিন্তু আমাদের বাংলাতে কিন্তু সস্তা। চলো খেয়ে নেই আগে। তোমার খাবার কেমন লাগছে? ওকে আবার লঙ্কা দিয়েছে। কেমন লাগছে খাবার? एवरेज এভারেজ খাবার। কি করবে, ইউপির খাবার খেয়ে নাও আজকে। রাত্রেবেলায় ইউপির তেলে মাখা সমস্যা না সমস্যা সেটা বোঝার আগেই কিন্তু আমাদের অ্যাসিড হয়ে গেল। এরপরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। যখন তখন কিন্তু আমাদের ট্রেন এই কুয়াশা মাখা মেঘাচ্ছন্ন এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে ইউপির রামপুর জাংশন। সবাইকে গুড মর্নিং এক কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে। বাইরের ওয়েদারটা একদম কুয়াশা মাখা একটা সুন্দর পরিবেশ, মানে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে যাওয়ার আগে এইরকম পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এখানেই নেমে পড়ি। শুধু বাইরের পরিবেশটা দেখো একবার, সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তার মাঝখানে এরকম গাছপালা, একটা পিকনিক ভাব আছে কিন্তু এখানে। আরেকটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিই, আমাদের ট্রেনের যে আগের হল্ট ছিল রামপুর জাংশন, সেখান থেকে কিন্তু আমাদের রেক রিভার্সাল হয়ে গেছে। মানে আমরা যখন যাচ্ছিলাম ওই দিকে, এখন কিন্তু আবার যাচ্ছি এই দিকে। মানে ওখানে আমাদের ওয়াক ফোরটাকে ওপাশ থেকে এ পাশে নিয়ে এসে এই পাশে নিয়ে যাচ্ছে। আর আমরা যখন এই লাইনে যাচ্ছি, এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন, এখানে ডবল লাইন নেই। হাওড়া থেকে 1452 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে বিলাসপুর রোড স্টেশন এসে পৌঁছে গেছে। আর এই বিলাসপুর রোড স্টেশন হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন। এরপরে কিন্তু আমরা এন্টার করব উত্তরাখণ্ডে। আমাদের ট্রেন এখন উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে ছুটে চলেছে। আর বাইরের তাপমাত্রা এখন কত হবে শিবু? 8 डिग्री सेंटीग्रेड। বাইরের তাপমাত্রা এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম। যতই হোক প্রচণ্ড ঠান্ডা, হাত পা একদম জমে গেছে আমাদের। আর বাইরে কিন্তু এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, গাছে গাছে জলের টোপা, এই যে দেখুন গাছের মধ্যে জলের টোপাগুলো ঝরছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখনও কিন্তু আমরা যেখানে যাচ্ছি তার খোঁজ এখনও পাওয়া যায়নি, তবে ট্রেন এখন আস্তে আস্তে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে। দেখা যাক কখন পাওয়া যায়। তো এটা কি করতে রে ভাই? কি দেখি রে দাদা গাড়ি স্লো, ও স্লোই তো আছে। আস্তে। হাওড়া থেকে 1492 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে লালকুন জাংশনে এসে পৌঁছে গিয়েছে। এবার আপনাদেরকে বলে দেই, আমরা কিন্তু এই লালকুন জাংশন থেকে চলে যাব নৈনিতাল ঘুরতে। আপনাদেরকে এই পর্বে পুরো কুমায়ুনটা ঘুরে দেখাবো। নৈনিতালের যে সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা দরকার সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদেরকে এই কুমায়ুন সিরিজে এক্সপ্লোর করে দেখাবো। আর এই ভিডিওর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে যে এই লালকুন জাংশন আসার জন্য কিন্তু হাওড়া থেকে 2টো ট্রেন রয়েছে। হাওড়া লালকুন সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু প্রত্যেক শুক্রবার এখানে আসে। হাওড়া থেকে সকাল 8:55-তে ছাড়ে এবং লালকুনে এসে পৌঁছায় পরের দিন সকালবেলায় 6:55-তে। আর আমরা যেই ট্রেনটায় করে এসেছি বাগ এক্সপ্রেস, হাওড়া থেকে প্রত্যেক দিন ছাড়ে রাত্রি 9:45-এ এবং পরের দিন আপনাকে ট্রেনের মধ্যেই থাকতে হয় এবং আপনাকেই লালকুনে নামাবে পরের দিন সকাল 8টাতে। হাওড়া লালকুন সুপারফাস্ট এক্সপ্রেসে করে যদি আসেন তাহলে কিন্তু আপনার 22 ঘন্টায় কিন্তু লাগবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনোদিনও নৈনিতাল ঘুরতে আসেন তাহলে ট্রাই করুন হাওড়া লালকুন সুপারফাস্ট এক্সপ্রেসে করেই আসার।
তাহলে আপনার খুব কম সময়ে এখানে চলে আসতে পারবেন। এই বাগ এক্সপ্রেস কিন্তু প্রচণ্ড ঘুরিয়ে ঘুরিয়ে আনে এবং এই ট্রেনে বেশি ভিড় হয়ে যায়, তাই চেষ্টা করুন সবসময় লালকুন এক্সপ্রেস ধরে আসার। আমাদের এই ভিডিওর কিন্তু এখানে শেষ নয়, আমরা কিন্তু এই লালকুন জাংশন থেকে কিভাবে নৈনিতাল পৌঁছাবো সেটাও কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। চলো দেখতে থাকো, কারণ আপনারাও যদি লালকুন সুপারফাস্ট এক্সপ্রেসে করে আসেন, এই লালকুনে নামতে হবে, এরপরে তো নৈনিতাল যেতে হবে, সেই ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওতেই। চলো যাওয়া যাক বাইরের দিকে এবং দেখি কি ব্যবস্থা। তোমরা যারা লালকুন থেকে নৈনিতাল বাসে করে যাবে তাদেরকে কিন্তু লালকুন স্টেশনে নেমে বাইরে রোড ক্রস করে চলে আসবে। ওখানে কিন্তু অটো স্ট্যান্ড আছে, অটোতে 40 টাকা মাথা পিছু দিয়ে আপনারা খুব সহজে হলদোয়ানি বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। হলদোয়ানি বাস স্ট্যান্ড থেকে কিন্তু নৈনিতাল যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন। আর যারা লালকুন থেকে প্রাইভেট গাড়ি করে যেতে চান তারা কিন্তু ওখানে গাড়ি পেয়ে যাবেন, বা এই হলদোয়ানিতে এসেও কিন্তু প্রাইভেট গাড়ি শেয়ারিং ট্যাক্সি 200 টাকা করে নেয়, শেয়ারিং ট্যাক্সি এখান থেকে বা প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন নৈনিতাল যাওয়ার জন্য। আমরা কিন্তু এখান থেকে বাসে করে যাব। আর যারা বাগ এক্সপ্রেসে করে আসবে নৈনিতাল তারা কিন্তু লালকুন জাংশনে নামার কোনো দরকার নেই, আপনারা কিন্তু এই হলদোয়ানি স্টেশনেই নামবেন, কারণ হলদোয়ানি স্টেশনের বাইরেই কিন্তু এই হলদোয়ানি বাস স্ট্যান্ড। আমরা কিন্তু লালকুনে নামলাম আপনাদেরকে এই লালকুন থেকে হলদোয়ানি আসার রাস্তাটা দেখাবো বলে। চলো এবার বাসে উঠি এবং বাসে কত টাকা ভাড়া সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। এই হলদোয়ানি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা আলমোড়া, হরিদ্বার, দেহরাদুন, দিল্লি আর রানীক্ষেত, রামনগর যাওয়ার বাস কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই এখান থেকে নৈনিতাল যাওয়ার বাসও পেয়ে যাবেন, তবে বাস কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়া আছে। একটা বাস ছিল সেটাতে পুরো সিট ফুল, তাই আমরা গেলাম না, পরের বাস আসুক তারপরে কিন্তু আমরা যাব। আপনারা অটো থেকে নেমে এখান থেকে যখন ঢুকবেন, যেখানে যেই বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলোই হচ্ছে নৈনিতাল যাওয়ার বাস। আপনারা এখান থেকে নৈনিতাল যাওয়ার বাস খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি দিল্লি, রানীক্ষেত, দেহরাদুন বা হরিদ্বার যেতে হয় তখন কিন্তু আপনাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। নৈনিতালের বাসগুলো কিন্তু যখনই আসে সাথে সাথে কিন্তু ভর্তি হয়ে যায়, সাথে সাথে কিন্তু বাসে ওঠে বসে যান, না হলে কিন্তু বাসে এসে সিটের ব্যাগগুলো অন্তত রেখে যাবেন, না হলে কিন্তু যখনই বাস আসছে সাথে সাথে কিন্তু বাস ফুল হয়ে যাচ্ছে। হলদোয়ানি থেকে নৈনিতাল পর্যন্ত এই হচ্ছে আমাদের বাসের টিকিট। আমাদের কিন্তু দুজনের নিয়েছে 85 করে, মানে 85 আর 85 170 টাকা নিয়েছে। আর তোমরা যারা ভাবছো কাঠগোদাম থেকে বাসে করে নৈনিতাল যাবে তারা কিন্তু প্রচণ্ড ভুল করবে যদি কাঠগোদামে নেমে বাস খোঁজো, কারণ হলদোয়ানি থেকে যে এই বাসটা ছাড়লো এটা কিন্তু প্রথমে কাঠগোদাম ডিপোতে যাবে, সেখান থেকে কিন্তু আবার বাস ছেড়ে নৈনিতাল যাবে। হলদোয়ানি থেকে কিন্তু বাস পুরো ভর্তি, কোনো সিট খালি নেই, তো কাঠগোদামে কী করে সিট পাবে। এই হচ্ছে বাসের হাল। যারা কাঠগোদাম থেকে বাসে করে নৈনিতাল যাবে তারা কিন্তু প্রচণ্ড ভুল করবে। আপনারা কিন্তু হলদোয়ানিতে নামুন যদি বাগ এক্সপ্রেসে করে আসেন, আর যদি লালকুন সুপারফাস্ট এক্সপ্রেসে করে আসেন তাহলে কিন্তু আমাদের মতো অটো করে চলে আসতে পারেন এই হলদোয়ানি বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু এখন কাঠগোদাম স্টেশন ক্রস করলাম, আর এই কাঠগোদাম থেকে কিন্তু নৈনিতাল এখনও 33 কিলোমিটার। কোন ঘড়িতে প্রায় 9টা বেজে 36 মিনিট। দেখি নৈনিতাল যেতে কত সময় লাগে। অবশেষে আমরা কিন্তু নৈনিতাল পৌঁছে গিয়েছি। বাসে কিন্তু আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগলো নৈনিতাল আসতে। নৈনিতাল এসে কিন্তু রুম খোঁজার পালা, সেটা কিন্তু পরের ব্লগে আসবে। তার আগে কিন্তু আজকের হাওড়া থেকে নৈনিতাল যাত্রা কিন্তু আমি এই নৈনিতালে এসেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে নৈনিতালের সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো এবং কোথায় হোটেল নিলে সুবিধা হবে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। চলো আজকের তাহলে এই হাওড়া থেকে নৈনিতাল ব্লগ এই নৈনিতালে এসে শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।